নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় নধরের ভেলা। কিছু জিনিস বাস্তবে ঘটে গেলে তখন আর অবাক লাগে না, অথচ শহরের সবচেয়ে বড় চেহারার চলচ্চিত্র পুজোর অনেক প্রতিমার প্রতিযোগিতার মাঝে প্রধান হয়ে ওঠে অকাজের এক লোক, নধর। তাকে নিয়ে যে কাণ্ড, তা নিয়ে কতদিন আগে থেকে নানা মাধ্যমে জ্বর। দেশে নদরের ভেলার উদ্বোধন হওয়ার অনেক আগে থেকে কাগজে টানা সাক্ষাৎকার, আলোচনা, বিদেশের দেখায় আলোচনা ও বিশ্লেষণ। শোয়ের কত আগে থেকে দৃশ্যভোজের শাড়িতে অপেক্ষায় হেমন্ত কাটাতে হবে তাই নিয়ে সিনে গ্রুপে নানান তর্ক। এই যেন রূপকলা কেন্দ্রে প্রদীপ্ত ভট্টাচার্যের প্রথম কন্টিনিউটি অনুশীলনের মতো রুদ্ধশ্বাস বা সত্যি হলেও গল্প। প্রথম থেকেই ব্যতিক্রমী। এতদিন পরে একজন এমন এসেছেন যিনি প্রথম দিন থেকেই পরিণতিবোধ দেখিয়েছেন, প্রথম সারিতে জায়গা করে নিতে পেরেছেন। কতটা ভরসা ও বিশ্বাসযোগ্যতা পেলে বাংলা ছবির এক নবীন পরিচালক ঘরের আসরে এমন প্রতিযোগিতার মঞ্চে দেখানোর আগে থেকেই উত্তেজনা ছড়াতে পারে। বিশেষ করে 2013 সালের প্রথম কাহিনীচিত্র বাকিটা ব্যক্তিগত আক্ষরিকভাবে চমকে দেয় সিনেপ্রেমী থেকে বোদ্ধাদের। জাদু বাস্তবতা, পরাবাস্তবতা, রূপকথাকে সরিয়ে রেখে অথচ সব মিশিয়ে একেবারে নতুন আঙ্গিকে অভিনব শৈলীতে ধ্রুপদী অথচ সবুজ মেঠো বাংলাকে তুলে আনে শিল্পের আঙিনায়। সব আছে কিন্তু নেই, সামনের মুখ অথচ ইচ্ছে মতো দেখা যায় না, সম্পূর্ণ নিবেদন ছাড়া অধিকার করা যায় না। এমন জগৎ ইন্দ্রজালের সহজতায় আয়ত্ত করে দেখান প্রদীপ্ত ভট্টাচার্য। বাংলা ছবির তখনকার বদ্ধতায় কেবল এক পাথর পড়ে নতুন আলোড়নের আলেখ্য জাগে। প্রেমের আকুতি থেকে কেবল গ্রাম্য সরলতা হারানো ঐতিহ্যের মধ্যে তা টেনে নিয়ে গিয়েছিল। এখন এই প্রদীপ্ত ভট্টাচার্যের রাজলক্ষ্মী ও শ্রীকান্ত বা বিরহ, এইসব সৃষ্টিকর্মে কিছু অন্তত না দেখা থাকলে নদরের ভেলা পুরো উপভোগ করা কঠিন। প্রদীপ্তর দর্শন, চলচ্চিত্রীয় বয়ান, সময় সচেতনতা, চেনা মুখ ও ঘটনার অন্যতর ব্যাখ্যান এবং নিজস্ব দৃষ্টিকোণ এখানে আরও শীর্ষে পৌঁছেছে। বাংলা সিনেমার প্রথম সার্কাস নিয়ে 13 নদীর পাড়ে, এই ছবিটি 1969 সালে মুক্তি পেলেও সম্পূর্ণ হয় 1960 সালে। পরিচালক ছিলেন বারিন সাহা। মাঝে সামান্য কিছু ছবিতে সার্কাসের উপস্থিতি থাকলেও তা উল্লেখযোগ্য থাকে না গভীরতার অভাবে। কিন্তু আমরা দেখব বারিন এবং প্রদীপ্ত দুজনেই সার্কাসকে সামনে রেখে তার বাইরে অনবরত আসল খেলা দেখে গেছে। মৃত মানুষেরা এখানেও একদিক থেকে নির্ণায়ক। কেউ বলে নধরের বাবা মুসলমান বলে ট্রাফিজের খেলা দেখাতে গিয়ে মরেছে, আর মা মরার আগেই অনিচ্ছুক নধরকে নিদারুণ অভাবে প্রদর্শনে বিগ্রহ করে তোলে। নইলে খাবে কি? তাই নধরের সার্কাসে যোগদান যেন নির্ধারিত ছিল। আবার নধর ঠিক কাফকার সার্কাসের খিদের শিল্পী নয়, তার আর উপায় নেই। এখন বাঘ সিংহ হাতি ঘোড়া নেই, নতুন কিছু তো চায়। গতি, আলো আর নজরের মধ্যেও সে তবু নিজের স্বাভাবিক স্থততা বজায় রাখে। নধরের চাকরি প্রতিবন্ধী কোটায় নয়, ওর যন্ত্রপাতি সব ঠিক আছে, শুধু মালটাই ষোলো। তাকে যেন কচ্ছপ থেকে খরগোশ হতে বলা তামাশার আয়োজন করা হয়। কিন্তু প্রাথমিক চেষ্টা ব্যর্থ হতে মালিক রেগে আগুন। সালা ফের পালাবার চেষ্টা করলে কিডনি কেটে রেখে দেব। সংলাপে সময়ের অন্যতম শ্রেষ্ঠ গোপন ব্যবসা উচ্চারিত হয়ে যায়। এছাড়া শেষের দিকে শোকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টায় বাঁধা গানে খেলা হবে খেলা হবে সতর্ক দর্শকের কানে বাজে। দ্য গ্রেট বেঙ্গল সার্কাস ক্রমে বৃহত্তর নৌটঙ্কির ইঙ্গিতবাহী হয়ে ওঠে গিনেসে নধরের নাম ওঠানোর হাস্যকর বিজ্ঞাপন। ধীরতার মূর্তি নধর এবং সর্বগ্রাসী মালিক হারাধনের নামও প্রতীকী লাগতে থাকে। নধর যখন মায়ের বিরুদ্ধে রাগে বা হারাধনের কাছে চটির মার খাবার সময় হিসি করে নোংরা হয়ে থাকে অম্লান বদনে, তখন সেটা তাহাদের কথার স্বাধীনতা সংগ্রামীর
বায়ুত্যাগ করার মতো প্রতিবাদের ভাষা বলে মনে হয়। তার বেঢপ বেসামাল মন্দগতি যেন আদতে স্থিরতা, সহিষ্ণুতা, পণ্য পণ্য সভ্যতার মিথ্যে দৌড়ের বিরুদ্ধে জেহাদ। আবার মার খাওয়া নধরের ক্ষতমোছার দৃশ্যে নারী ও পুরুষের পারস্পরিক টান আরও বেশি মানবিক। সহানুভূতিশীল নারীর মুখে শকাতর আমাদের শোটা হিট করে গেল, আমরা দুজনেই বাঁচব, শুনে নধরের প্রাণ যেন তার দৃষ্টি বেয়ে জেগে ওঠে। মা ডাক ছাড়ে। সে তাকে বেহুলার ভেলায় উঠিয়ে ভাসিয়ে দেওয়ার বাসনা জানায় বারংবার। সময়ের অক্ষম আকুতি বা জীবিত থেকেও মৃতের অনুভূতি জাগে নধরে। নারীও তখন মানুষ চিনে সান্নিধ্য দেয়। প্রযুক্তর যেটা মূল ভাবনা, এখানে যা বাজার ফুঁড়ে বেরিয়ে আসা শাশ্বত প্রেম, করুণ বিষাদে ডোবানো স্বাভাবিক প্রবৃত্তি, সামগ্রিক অস্বাভাবিকতার বিরুদ্ধে তীব্র কৌতুকে মাথা উঁচু করে দাঁড়ায়। আমরা সভায় নধর, তিনি বলেন, শহীদ না করলে বা অভিনেতা টিকিট বিক্রি না হলে হারাধন, শহীদ না করলে খেলোয়াড় বা অভিনেতা টিকিট বিক্রি না হলে হারাধন। নধর গায়ে এ গায়ের নাম লীলাবতী। ফিরে গেলে প্রতিবেশীরা সবাই উদ্বেগে স্লথ বিমূঢ় হয়ে পড়ে। এত চরিত্রের মধ্যে নধর কেন আমাদের নজরবিন্দু হয়ে দাঁড়ায়? কেবল তার নিজস্ব স্বাভাবিকতা নয়, তার সরল বিস্ময়ে আকাশ ও আলোর দিকে তাকানো যেন লাস্ত্রাদার প্রত্যাখ্যাত জেলসেমিনার কাতর তাকানোর মতো। সে মাকে বলে মরে গেলেই ভালো হতো। সকলে তাকে ব্যবহার করে, অথচ সেই তার ভূমিকায় সবচেয়ে বেশি বিশুদ্ধ, নিবেদিত প্রাণ। অমিতের অভিনয় এখানে দিকফলক হয়ে থেকে যাবে তার আশ্চর্যভাবে জড়িত থাকা চরিত্রে ডুবে যাওয়ার জন্য। মায়ের মৃত্যুর পর চিতার আগুনের দিকে দীর্ঘ তাকানো বুঝি অভাগীর স্বর্গের দিকে চেয়ে কল্পনার আশ্রয়ে চলে যাওয়া। মাকে নিয়ে গানটির একাধিক জায়গায় ব্যবহার সুপ্রযুক্ত বললে কম বলা হয়। এরপর থেকেই সে আচমকা মা বলে ডেকে উঠতে থাকে। রং মাখানো নধরের মোটা ভুরু, রঙিন ঠোঁট, চোখের কাজল, চোখের নিচে আঁকা অশ্রুর মতো ফোটা তাকে স্লোম্যান থেকে ষোলোম্যান করে তোলে। অত খেলোয়াড় কর্মী থাকতে, তাদের সমবেত রাগ ক্ষোভ থাকতে নধর যে পালাবার উদাহরণ হয়ে উঠবে হারাধন তা সইতে পারে না। তাই ওই মারাত্মক প্রহার, মুক্তির পথ দেখানোর দাম যেভাবেই দিতে হয়। তবে তার মার খাবার সময় প্রবল ভয়ের মধ্যেও কেউ কেউ ঠেকাতে গিয়েছিল, কিন্তু অন্তিম শিক্ষার সময় হারাধন কিন্তু কাউকে পাশে পায় না। বরং আরেক নধর আমাদের স্পষ্ট হয়ে ওঠে। হারাধনের বইয়ের চরিত্রে যে কেবল বিছানা থেকে ছেড়ে এসে জানলায় দাঁড়ায়, চিরস্থির মুখে যেন প্রথম মুক্তির আনন্দ বা স্বস্তির অসাধারণ অভিনয় মেরে সেখানে। সার্কাসের খেলা প্রসঙ্গে আসা যাক। এখানেও 13 নদীর পাড়ের কথা মনে পড়ে বৈভবীনতার কারণে। চরম উত্তেজক ও আকর্ষণীয় খেলা দেখানো এই দুই শক্তিশালী পরিচালকের ইচ্ছেই নয়। সার্কাস আদতে তাদের কাছে খেলনার মতো, যা দেখে মন ভুলিয়ে আসল কথা পারা যায়। পরিবেশ বাঁচাতে পারে না আইন, ধনকুবেরের পাহাড় বন ধ্বংস ঠেকাতে পারে না, কেবল সাধারণের খেলার ওপর কোপ পড়ে। চটুল গানে দেহ সর্বস্ব নাচে বদলে যাওয়া মন আর মনসার গান বেহুলার পালা নিতে পারে না। সিনেমার দর্শক সামনের সার্কাসের দর্শক বেরিয়ে যেতে থাকে। অসাধারণ সেট, বেশভূষার সাজ আর লাল হলুদ আলোর ঝলকানি টেনে রাখে চোখ। সার্কাস আর নধরের দুই বিপরীত দুনিয়া বহু সময় ধরে আলাদা আলাদা চলে। কস্তুরী কেবল মাঝে সুতো হয়ে থাকেন স্বামীর বিগত পেশার টানে, তাই গিয়ে খোঁজ নেন। এই অতি সতর্কতায় গড়ে তোলা বিবরণী এই নির্মাণের প্রধান স্তম্ভ। চিত্রনাট্য এত পাকা, সম্পাদনা এত উঁচু মানের যে অন্যত্র খুঁত দু একটা থাকলেও তা ঢাকা পড়ে যায়। তারপর ঝুপড়ি হোটেলে বারংবার ব্যর্থ হওয়া বাসন মাজা জগন্নাথ নধরকে দেখে হারাধনের চতুর তাকানো এবং তাকে কাজে লাগানোর চিন্তার প্রতিফলন তাবৎ বেনে সভ্যতার দুর্বুদ্ধির নমুনা। তখন দুই দুনিয়ার মিলনে ছবি অনন্য হয়ে প্রদীপ্তর স্বকীয় খাতে বয়ে যায়।
স্রোতের উজানে আমরা নতুন দিশা পেতে থাকি। স্থানীয় এত চরিত্র নিয়ে গ্রাম্য মানুষের অংশগ্রহণ করিয়ে নিজের শৈলী অক্ষুণ্ণ রেখে মূল সুর ধরে রাখা, এটা কিন্তু সহজ কাজ নয়। শেষের কথা বেশি বলা ঠিক নয়, কিন্তু নদী উপসংহারে যেভাবে কাজে লাগে তা বলার। মুক্তির স্বাদ পেয়ে অনেকেই যখন নতুন জীবনের খোঁজে পালায়, তখন সার্কাসের বাইরে প্রথম কোলার ভেলা বানানোর দরকার পড়ে। নধরের বাসনা যে এটা, তবু তাকে মাঝ নদীতে নাড়ি কেটে ফেলা যায় না। মানুষ রতন চিনে ফেলেছে যে সে আচম্বিতে ঝাঁপ দিয়ে পড়ে নধরের দিকে এগিয়ে যায়। ঋত্বিকের ইতিবাচকতার প্রভাব পড়বে না তা কি শিল্পটির উত্তরাধিকার নেয়া কবজির পোষায়? নিঃসন্দেহে নজরের ফেলা আমাদের সিনেমাকে সঠিক পথে ফেরানোর একটা আশা দেবে। এখন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।